This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. It was the best of times. It was the worst of times. It was the age of wisdom. It was the age of foolishness. It was the epoch of belief. It was the epoch of incredulity. It was the season of light. It was the season of darkness. It was the spring of hope. It was the winter of despair. 1859 সালে লিখেছিলেন ব্রিটিশ সাহিত্যিক চার্লস ডিকেন্স। উপন্যাসের নাম জানেন, এ টেল অফ টু সিটিজ। ফরাসি বিপ্লব আর তার পরের 4 বছর যে অরাজকতা চলেছিল সেই অন্ধকারটাকেই তুলে ধরা হয়েছিল এই উপন্যাসে, যার সার সংক্ষেপ ওই সংক্ষিপ্ত অনুচ্ছেদের মধ্যে রয়েছে। যা সেরা সময় সেটাই চরম সংকট, যেখানে জ্ঞানের আলো সেখানেই অজ্ঞানতার অন্ধকার, যেখানে আশা সেখানেই নিরাশা, যেখানে আলোর মরশুম সেখানেই অন্ধকারের আমল, যেখানে আশার বসন্ত সেখানেই হতাশার শৈত্য। কি অসাধারণ না? 1789 সালে ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গের পতন হয়েছিল, আর তারপরের 4 বছর রেইন অফ টেরার বা অন্ধকার অত্যাচারের একটা দীর্ঘ সময় চলে। ফ্রেঞ্চ রাজতন্ত্র যত না অত্যাচার করেছিল তার থেকেও ভয়াবহ অত্যাচার হয় ওই অন্ধকারময় 4 বছরে। ভাবুন, এক অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে বাস্তিল দুর্গের পতন ঘটনা হয়েছিল, কিন্তু তারপর ওই কালকে আপনাদের একটা বলছিলাম না, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, কেউ একজন লিখেছিলেন, তোদের ছাগলটা শেয়ালের হাত থেকে বেঁচে বাঘের সামনে গিয়ে পড়বে না তো? এই ভয়গুলো তো অভিজ্ঞতা থেকেই আসে। এই অভিজ্ঞতা আপনাদের সামনে যেটা বলছি এটাও তো ইতিহাস। ইতিহাস তো শেখায়, অভিজ্ঞতা বাড়ায়, তাই না? হাজার হাজার মানুষকে ওই 4 বছরে, ফরাসি বিপ্লবের পরের ওই 4 বছরে গিলেটিনে চড়ানো হয়। আর তাই নিয়ে 1859 সালে আ টেল অফ টু সিটিজ লিখেছিলেন চার্লস ডিকেন্স। সেই উপন্যাসেরই প্রথম অনুচ্ছেদটা একটু আগে আপনাদের ওই ভাষ্যে শোনালাম আর কি। এবার খেয়াল করে দেখুন, এখনকার বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে কি সুন্দরভাবে খাপ খেয়ে যাচ্ছে 1859 সালের ওই ভাষ্যটা। অন্ধকার যেন গায়ে আলোর জামা পরে এসেছিল, এখনও তো তাই। রোমান্টিকতা, বিপ্লব, বিদ্রোহ, তরুণ রক্ত, একটা অসম্ভব। আর কি জানেন তো, মানে বিপ্লব যতটা ধ্বংসাত্মক ততটাই সৃষ্টিশীল হয়, এবং তার থেকেও বেশি কি থাকে তার মধ্যে ওই রোমান্টিকতার ছোঁয়াটা ভীষণভাবে থাকে। কিন্তু মুশকিল কি জানেন, অন্ধকার যেন আলোর জামা পরে এসেছিল, ওই লাইনটা বড্ড খোঁচা মারে। প্রশ্নটা তো তখনই জাগে, এই আলোর জামাটা খসে পড়লে কি হবে? 2010 সালের কথা আপনাদের বলি, জানেন তো? এটা তখন আমাকে বলেছিলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্রী এলা গান্ধী। দক্ষিণ আফ্রিকায় গেছিলাম সেবার, নেলসন ম্যান্ডেলার দেশে। তার সঙ্গে অনেক খুঁজে পেতে দেখা করেছিলাম। তিনি গল্প করছিলেন, এবং গল্প করছিলেন মানে অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছিলেন। তার সাথে দেখা করতে গেছিলাম তার কারণ এই দক্ষিণ আফ্রিকার সাথে গান্ধীজির একটা অসাধারণ সম্পর্ক রয়েছে। গান্ধীজির যেরকম সূত্রপাত ওখান থেকে, ঠিক সেরকম এলা গান্ধী তো তিনি ওখানেই থাকেন, এবং শুধু থাকেন না, তিনি ওখানকার সংগ্রামী নেত্রী। তিনি নেলসন ম্যান্ডেলার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন স্বাধীনতার জন্য। ওই বর্ণবিদ্বেষী ওই বোথা সরকারের বিরুদ্ধে শুদ্ধ লড়েছিলেন, একসাথে জেলে ছিলেন। ফলে তার কাছ থেকে আমি বুঝতে চাইছিলাম যে সেই দেশটার সেই বর্তমানটা
সেই কালো অতীতটা, আলোকময় ভবিষ্যতের স্বপ্নটা। একটা দেশকে বুঝতে গেলে তো এগুলোই লাগে। আর যেখানে মানে কালো মানুষের দেশ, তার মধ্যে নেলসন ম্যান্ডেলা, তার মধ্যে গান্ধী, সব মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত রোমান্টিকতা আছে না? যখন তিনি আস্তে আস্তে ওই দক্ষিণ আফ্রিকার ইতিহাসটা আমার সামনে পড়তে পড়তে খুলে ধরছিলেন, যখন বাস্তবটা আমার সামনে আস্তে আস্তে তার স্বরূপটা প্রকাশ করছিল, তখন কিন্তু মনে হচ্ছিল এই শিক্ষাটা খুব জরুরি। আজকের দিন হলে ওই তখনও কোথাও গিয়ে ওই টেল অফ টু সিটিজের কথাটা মনে পড়েছিল, আজকেও মনে পড়ছে। আর টেল অফ টু সিটিজের কথা ধরেই আজকে এলা গান্ধীর কথাটাও মনে পড়ছে। তিনি বলেছিলেন, যখন বর্ণবিদ্বেষী শ্বেতাঙ্গরা একটা দীর্ঘ সময় ধরে ওই দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের পায়ের তলায় রেখেছিলেন, প্রবল অত্যাচার করেছিলেন, এবং তার থেকেই একটা সময় রুখে দাঁড়ানোর শুরু নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে, এবং শেষ পর্যন্ত সেই বর্ণবিদ্বেষী শ্বেতাঙ্গদের পিছু হটার দিন শুরু হয়। ক্ষমতা আসে নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের হাতে, সবথেকে বড় কথা কৃষ্ণাঙ্গদের হাতে। এবার মজাটা কি জানেন? যে মুহূর্তে ওই কৃষ্ণাঙ্গরা তারা ক্ষমতাটা হাতে পেলেন, তারা প্রতিশোধ নিতে শুরু করলেন। অনেক শ্বেতাঙ্গ প্রাণ হারালেন, শ্বেতাঙ্গদের খামার লুট হলো, অনেক শ্বেতাঙ্গ দেশ ছেড়ে পালালেন। ঠিক যা যা ঘটেছিল তাদের সঙ্গে, ঠিক সেই জিনিসগুলো তারা ওই শ্বেতাঙ্গদের সঙ্গে শুরু করলেন। শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে দক্ষিণ আফ্রিকার মুষ্টিমেয় কয়েকটা জায়গায় মোটামুটি কলোনি করে একত্রিত হয়ে থাকতে শুরু করেছিলেন শ্বেতাঙ্গরা। এবার শ্বেতাঙ্গরা তো কোণঠাসা হয়ে গেল, কিন্তু ওই বদলা নেওয়ার নেশা না, সেটা কোথাও গিয়ে একটা বিশৃঙ্খলার বীজ বুনে দেয় জানেন তো মনের মধ্যে। তাই থামলো না ওই কৃষ্ণাঙ্গরা, তারা বিভিন্ন উপজাতির মধ্যে ক্ষমতার লড়াই শুরু হলো, এবং একটা সময় সেটা জাতি দাঙ্গায় বদলে গেল, জেনোসাইড। কারণ তারা তো ভেবেছিল স্বরাজ পেয়ে গেছে, তারা নিজেদের প্রস্তুত করেনি একটা দেশ চালানোর জন্য। ফলে পার্শ্ববর্তী জাম্বিয়া, মালাও, এই সমস্ত জায়গার থেকে লোকজন এসে তারা সেখানে চাকরি বাকরি করতে শুরু করেছিল। তারাও কৃষ্ণাঙ্গ, কিন্তু তাদের হাতে এই সমস্ত চাকরি বাকরি চলে যাওয়ায় কৃষ্ণাঙ্গদের টার্গেট এবার, মানে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের টার্গেট হলো ওই বাকি বিভিন্ন জায়গার এই কৃষ্ণাঙ্গরা। জেনোসাইড, জাতি দাঙ্গা শুরু হলো, এবং এই জায়গাটার থেকেই মানে বুঝতে পারছেন, একটা কালো সময় থেকে উদ্ধার পেতে, সেখান থেকে বেরিয়ে আসতে গিয়ে, আলোর সন্ধান করতে গিয়ে আরও অনেক অন্ধকার গায়ে জড়িয়ে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আর এলা গান্ধী সেদিন আমায় বলেছিলেন যে সামনে বিশ্বকাপ, এই বিশ্বকাপটাই তাদের সামনে একটা বড় সুযোগ, দেশটাকে একটু গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ। কারণ লোকজন ওখানে, গোটা বিশ্ব থেকে লোকজন আসছেন, সবার নজর ওখানে থাকবে, হয়তো কিছুদিন এই সমস্ত জাতি দাঙ্গা টাঙ্গাগুলো থেমে থাকবে। সেই সুযোগে তারা যদি দেশটাকে গুছিয়ে নিতে পারেন, তাহলেই একমাত্র দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎটা আলোয় মোড়া হবে, আর না হলে নিকাশ কালো অন্ধকার তাদের যেটা অপেক্ষা করছে। চোখের সামনে থেকে না পর্দাটা সরে গেছিল জানেন তো। এই যে লড়াই, বিপ্লব, কৃষ্ণাঙ্গদের একটা মানে দাঁতে দাঁত চাপা লড়াই, তার আগে অত্যাচারিত হওয়া, সেখান থেকে উঠে আসা, এগুলোর মধ্যে আমাদের ওই কালো মানুষের দেশ আফ্রিকা বলে আমরা ভয়ঙ্কর একটা রোম্যান্টিকতায় ভুগতাম। সেই রোম্যান্টিকতার আড়ালে বাস্তবটা কতটা রূঢ়, সেটা সেই দিন এলা গান্ধী আমার সামনে খুলে দিয়েছিলেন। আজকে সেই কথাগুলো খুব মনে পড়ছে, কারণ বাংলাদেশেও তো সেই একই ছবি দেখছি। বাংলাদেশের সামনেও কিন্তু এখন ওই একই চ্যালেঞ্জ। তারা একটা হার্ডেল পেরিয়েছেন, কিন্তু ওই হার্ডেলটা পেরিয়ে আলোয় পৌঁছবেন নাকি আরও অন্ধকারকে আহ্বান জানাবেন, ইঙ্গিত সেরকমই তো আছে। সামনে চ্যালেঞ্জটা তার মানে খুব কঠিন। উল্লাস, উচ্ছ্বাস সব ঠিক আছে, কিন্তু বিশ্বাস করুন, যেভাবে দিকে দিকে ওই কোথাও তাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা ভুলে যাওয়ার চেষ্টা শুরু হলো, যেভাবে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার দৃশ্য চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, যেভাবে
বেশ কিছু বিশদ দৃশ্য, রুচিহীনতায় ভরা ছবি সোশ্যাল মিডিয়াগুলোতে ঘুরে বেড়াচ্ছে, তখন কিন্তু মনে হচ্ছে জানেন তো বাস্তব এরকমই রূঢ় হয় বোধহয়, এবং এতটাই চ্যালেঞ্জ ছুড়ে দেয়। রোমান্টিকতায় মুড়ে থাকলে সেই চ্যালেঞ্জ ক্ষমা করে না। এখন যারা ক্ষমতার দিকে এসেছে তারা খানিকটা ভারত বিদ্বেষী ছিলেন, কারণ শেখ হাসিনা, শেখ মুজিব, এদের ওপর তো আক্রমণ হচ্ছে, শেখ হাসিনাকে তো দেশত্যাগ করতেই হলো। ফলে মুজিব বিরোধিতা, হাসিনা বিরোধিতার সঙ্গে ভারত বিরোধিতা একটা উপাদান ছিল, সেটা জামাত এবং বিএনপির মধ্যেও ছিল। তারা পছন্দ করেনি মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা, এবং একটা মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে যে ভারতের কাছে তারা যে কোনোভাবে ঋণী সেটা স্বীকার করতে চায় না। রাজনীতি তো আছেই এর পেছনে, এবং এরা যারা বলছে তারা সব ইয়াং জেনারেশন, তারা তো মুক্তিযুদ্ধও দেখেনি, তারা দেশের ইতিহাসও আমরা নিজে প্রত্যক্ষ না করলে ওই পড়ে তো ব্যাপারটা বোঝা যায় না। ভারত কি করেছিল সেই সময় সেসব কথাগুলো তারা জানেও না। উপাদান তৈরি করেছিল, তার মধ্যে একটা ভারত বিদ্বেষ। কারণ এটা করলে কী হবে, এই যে এদের যে লং মার্চ বলি, তারপরে এদের যে ক্ষোভ বিক্ষোভ, কোথাও একটা টার্গেট থাকা চাই, সেই টার্গেটটা এরা করতে পেরেছে। এটা বাংলাদেশের জন্য একটি বার্তা, আমরা তো সাধারণ মানুষ, রাজনীতি করি না, কাজে রাজনীতি বুঝিও না বলতে গেলে। একটাই প্রার্থনা যে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক এবং সব সম্প্রদায় সেখানে শান্তিতে বাস করুক। এখনো রক্তক্ষয় চলছে, সেটা আমাদের পক্ষে খুব উদ্বেগের বিষয়, এবং আমরা খুবই দুশ্চিন্তা করতে করে। আমাদের অনেক আপনজন আছে, অনেক চেনা জানা মানুষ আছেন, অনেক বন্ধু বান্ধব আছেন, তারা কেমন আছেন, কে কেমন আছেন তা নিয়ে খুব উদ্বেগ সবসময় বোধ করি।